নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে এবং মরশুমের প্রথম বিদেশি সিগনেচারটা আমরা কমপ্লিট হতে দেখে নিলাম। সেই প্লেয়ারকে নিয়ে একটু কথা বলবো। তোমরা বারবারই দেখেছো আইএসএলের ম্যাচে খারাপ রেফারিং, বিশেষ করে ইস্ট বেঙ্গলকে তো প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছে বেশ কয়েকটা ম্যাচ। তো সেই রেফারিদের নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিংটা হয়েছে। মিটিংয়ের পর কী কী সিদ্ধান্ত নেওয়া হলো সেই নিয়ে কথা বলবো। কিছু ট্রান্সফার আপডেটেরও খবর বেরিয়ে আসছে, সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। এই ভিডিওটাতেও 500 লাইক টার্গেট রাখছি, আশা করি তোমরা 500 লাইক কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি হায়দ্রাবাদের দিকে তাকাই, তো কাল থেকে প্রচুর প্রশ্ন এসেছে যে হায়দ্রাবাদ দলটা কি উঠে যাচ্ছে, হায়দ্রাবাদ দল কি বিক্রি হয়ে যাচ্ছে। এবার দেখো, হায়দ্রাবাদের যে কতটা খারাপ অবস্থা সেটা কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার বেশ কিছুদিন আগেই আমি তোমাদের জানিয়েছিলাম এবং বেশ কয়েকটা ভিডিওতেই বলেছিলাম ইস্ট বেঙ্গলের কিন্তু টার্গেট হতে পারে হায়দ্রাবাদ এফসি। কী কারণে? যে হায়দ্রাবাদের খারাপ অবস্থাকে কাজে লাগাতে পারে, কারণ এতটাই তাদের খারাপ অবস্থা, তারা ঠিকঠাকভাবে কোনো জায়গাতেই টাকা দিতে পারছে না, কোনো কিছুতে তারা টাকা দিতে পারছেই না। বিদেশি প্লেয়ার বা স্বদেশি প্লেয়ার, সেই প্লেয়ারদের কথাই বলো, কোচেদের কথা বলো, কোচ স্টাফদের কথা বলো, সমস্ত জায়গাতেই কিন্তু হায়দ্রাবাদের খারাপ অবস্থা। তো এরকম খারাপ অবস্থা থেকে একটা কাজ হতে পারে, কোনো দলের সঙ্গে মিশে যেতে পারে, নতুন ইনভেস্টার আসতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখা যাক সামনের দিনে কি হয়। হায়দ্রাবাদ যদি ক্লাবটা উঠে যায় সত্যিই খারাপ লাগবে। তারা যেইভাবে ভালো ফুটবল খেলেছে, অনেক ভালো ভালো প্লেয়ারকে আমাদের সামনে তুলে নিয়ে এসেছে মানালো মার্কোয়েজ। তো দেখা যাক পরবর্তী সময় হায়দ্রাবাদ কি আপডেট বেরিয়ে আসে, সেগুলো তোমাদের জানিয়ে দেব। আর যদি আমরা হায়দ্রাবাদের বিদেশি কোচ নিয়ে কথা বলি, তো কনর নেস্টরকে কিন্তু তাদের বিদেশি কোচ হিসাবে নিয়ে আসা হয়েছিল। তো এই কনর নেস্টরও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। ওই একটাই ব্যাপার, টাকা পয়সার সমস্যা। সেই কারণে কনর নেস্টর কিন্তু সে হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে দিয়েছে। তার সঙ্গে গোলকিপার যে বিদেশি কোচ ছিল রয়ার গেডার, তো সেও কিন্তু বিদেশি কোচ টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। দুজন কোচ কিন্তু এবার ছেড়ে দিল দল। এর আগে আমরা দেখেছিলাম মাঝপথে 3জন বিদেশি প্লেয়ার দল ছেড়ে দিয়েছে, এখন দেখছি কোচও দল ছেড়ে দিচ্ছে। তো দলটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে, সেটা বুঝতেই পারছি। তো পরবর্তী সময় এখনও আপডেট বেরিয়ে আসছে বিদেশি প্লেয়ার কিন্তু দল ছাড়তে চলেছে। ইন্ডিয়ান প্লেয়ারদের তো ব্যাপার তোমরা সবই জানো যে কারা কারা দল ছাড়তে পারে। তো দেখা যাক কত তাড়াতাড়ি ব্যাপারটাকে তারা ঠিক করতে পারবে, বা আদেও তারা ঠিক করতে পারবে কি না সেটা তো সময় বলবে। এরপর যদি আমরা সরাসরি চলে আসি জামশেদপুর এফসির দিকে, তো তোমাদের জানিয়েছিলাম জামশেদপুর কিন্তু 2জন বিদেশি প্লেয়ারকে বিদায় জানাতে চলেছে। তো আজকে কিন্তু একজন বিদেশি প্লেয়ারকে রীতিমতন বিদায় জানিয়ে দিয়েছে। 26 বছর বয়সী ঘানার রাইট উইঙ্গার প্লেয়ার স্টিভ এমরি। তার সঙ্গে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তাকে টাটা বাই বাই করে দিয়েছে। তো খালেদ জামিল কিন্তু বেশ কিছু পুরাতন বিদেশিকেও আনতে চলেছে শোনা যাচ্ছে। তো দেখা যাক আজকে যদি কোনো আপডেট পাই তাহলে জানিয়ে দেবো যে কোন কোন প্লেয়ারকে জামশেদপুর টার্গেট করছে। তারা মূলত ইন্ডিয়ান প্লেয়ারও পরিবর্তনের কথা যে ইন্ডিয়ান প্লেয়ার কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি সেই ডিলগুলোকে ডান করতে পারে খালেদ জামিল। তো এরপর যদি আমরা প্রথম বিদেশি সিগনেচারের দিকে তাকাই, তো এই মুহূর্তে কিন্তু প্রথম বিদেশি সিগনেচারের ডিলটা কমপ্লিট হয়ে গেছে। 25 বছর বয়সী ডাচ উইঙ্গারের প্লেয়ার ঘানি ডস স্যান্টোস। তো প্লেয়ারটাকে কিন্তু সাইন করিয়েছে ইন্টারগাসি। মাত্র 25 বছর বয়স, গোল করতে পারে, গোল করাতে পারে, দুটো উইং পজিশনে খেলতে পারে, খুবই কিন্তু ভালো প্লেয়ার। তো তার যদি আমরা ক্লাব ক্যারিয়ারের দিকে তাকাই, এখনও পর্যন্ত 144টা ম্যাচ খেলে নিয়েছে উইঙ্গার প্লেয়ার হিসাবে, এবং সেখানে 23টা গোল এবং 14টা অ্যাসিস্ট রয়েছে। তো খুবই একজন ভালো প্লেয়ার এবং বয়সটা কম, এটাই হচ্ছে সবথেকে ভালো। এবং ইন্টারকাসির দিকে যদি আমরা তাকাই, সেখানে যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে তাদের কিন্তু অ্যাভারেজ এজ খুবই কম, এবং এরা কিন্তু ফিউচার হতে পারে, কারণ এদের পিছনে যে একটা বড় নাম রয়েছে সেই নামটাই কিন্তু যথেষ্ট। তো সেক্ষেত্রে কিন্তু দলটা ভালো করছে। খুব তাড়াতাড়ি কিন্তু তারা যদি আইএসএলেও আসে আমরা অবাক হব না। আর এই সিগনেচারটা কতটা ভালো হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। এরপর যদি আমরা সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে খুব তাড়াতাড়ি। বিদেশি প্লেয়ারেরও আপডেট বেরিয়ে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত বিদেশি প্লেয়ারের অফিসিয়াল নিউজটা কবে আসে। তো আজকে 2 তারিখ তো হয়ে গেল, 2 অথবা 3 তারিখে তো মিটিং হওয়ার কথাও ছিল। সেই মিটিংয়ের ব্যাপারেও যদি কোনো আপডেট বেরিয়ে আসে আমি কিন্তু অবশ্যই ফেসবুক পেজে সেটা জানিয়ে দেবো। তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে যে কোনো আপডেট এসে গেলে ইস্ট বেঙ্গলের সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো যে বিষয়টাকে নিয়ে বারবারই তোমরা একটা কথা বলছিলে যে রেফারিদের নিয়ে যে মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা কি হলো, তো সেক্ষেত্রে রেফারিদের নিয়ে কিন্তু মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তর কথা পরে বলছি। প্রথমে যেই জিনিসগুলো উঠে এসেছে, টোটাল 12 জন রেফারি আইএসএলে রেফারিং করায়। তো সেখানে কিন্তু তাদের 24টা এমন ভুলভাল ডিসিশন তারা দিয়েছিল আই লিগ বা আইএসএলের মিলিয়ে।
সেখানে ইস্টবেঙ্গলের যে অভিযোগগুলো ছিল যে সেন্ট্রাল বিরুদ্ধে বেঙ্গালুরু ম্যাচে এরকম একটা বিচ্ছিরিভাবে সুনীলকে পেনাল্টি পাইয়ে দেওয়া, সেখানেও ক্লিয়ার হ্যান্ডবল ইস্টবেঙ্গলকে না দেওয়া, সেখানে ইস্টবেঙ্গলের পয়েন্ট নষ্ট হয়েছে। আর উড়িষ্যা ম্যাচে তো জোড়া পেনাল্টি থেকেও বেশি কথা 4-5টা মনে হয় 3টে তো পেনাল্টি ছিলই, তো সেখানে একটা পেনাল্টিও দেওয়া হয়নি, ম্যাচটা ড্র করানো হয়েছে। তো এর ফলে কিন্তু খুবই খারাপ হয়েছে ইস্টবেঙ্গলের জন্য। সেক্ষেত্রে অবশ্যই এই যে দুজন রেফারি এখানে রাহুল কুমার গুপ্তা আর এই সেন্ট্রাল লেথানকে কিন্তু প্রশ্ন করা হয় এই বিষয় নিয়ে, কারণ সেন্ট্রাল লেথানের এরকম ভুলভাল রেফারিং। আর মুম্বাই মোহনবাগান ম্যাচে আমরা দেখেছিলাম রাহুল কুমার গুপ্তা এত রেড কার্ড দেখিয়েছিল, তো তাদের কিন্তু রীতিমতন এই বিষয়গুলোকে জানতে চাওয়া হয় তাদের থেকে যে কি হয়েছিল না হয়েছিল। এবং শেষ পর্যন্ত যেখানে কল্যাণ চৌবে জানিয়েছে যে রেফারিং মান উন্নত করতে হবে, ভুল ত্রুটি তাদের কমাতে হবে, তাদের কিন্তু আরও শিক্ষিত হওয়ার প্রয়োজন এবং তাদের বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তাদের মেনে চলতে হয়। এছাড়াও কিন্তু নাম না করে সেখানে একদম স্পষ্টভাবেই বলে দিয়েছে যে মানে এটা ইস্টবেঙ্গলকেই বলতে চেয়েছে যে একটা ক্লাবে তারা 10টা ম্যাচ খেলেছে, সেখানে 2টো ম্যাচ এমনই হয়েছে ভুল রেফারির শিকার তাদের হতে হয়েছে। এর ফলে কিন্তু তারা অনেকটাই ধাক্কা খেয়েছে পয়েন্ট টেবিলে। সত্যিই তো যদি পয়েন্ট টেবিলে আজকে ঠিকঠাকভাবে ইস্টবেঙ্গল পয়েন্ট পেত, অন্তত এখনও 5টা পয়েন্ট ইস্টবেঙ্গলের জন্য আসতে পারতো বা 6টা পয়েন্টও ইস্টবেঙ্গলের জন্য আসতে পারতো। তো সেক্ষেত্রে কিন্তু সেই পয়েন্টগুলো থেকে ইস্টবেঙ্গল বঞ্চিত হয়েছে এবং এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই ধাক্কা খেয়েছে এবং রেফারির যেটা তাদের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা কাজ করেছে। এবং এই বিষয় নিয়ে সে জানিয়েছে, কল্যাণ চৌবে বলেছে যে রেফারিদের যেটা নিয়ম সেটা কর্তাদেরও বুঝতে হবে, সমর্থকদেরও বুঝতে হবে, আরও নিয়ম সম্পর্কে জানতে হবে। সবাই চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে, যারা কমেন্ট্রি করছে তারা একই কথা সব জায়গাতে বলছে, যেগুলো ক্লিয়ার পেনাল্টি সেগুলো দেওয়া হচ্ছে না। তাহলে নিয়ম তৈরি কিভাবে হচ্ছে? ফিফার তো নির্দিষ্ট কোনো নিয়ম আছে, সবাই কি নিয়ম জানে না? মানে কিছু বলার নেই, একদম মানে রেফারিদের বাঁচানোর জন্য এই সমস্ত সিদ্ধান্ত। এবং রেফারিরাও একটা জিনিসই চেয়েছে, সেটা হচ্ছে ভার ছাড়া কিন্তু সঠিক রেফারিং করা সম্ভব নয়, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো আমাদের এখানে ভার আসবে আমরা এই জিনিসটাই শুনি, কিন্তু আদেও কবে আসবে তার কোনো রকম হদিশ নেই। এবং খারাপ রেফারিংয়ের জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছে। এবং কল্যাণ চৌবে এটা আশ্বাস দিয়েছে যে সুপার কাপে ভালো রেফারিং হবে, কোনো রকম অসুবিধা যাতে না হয়, যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়, সেই জিনিসগুলোই দেখা হবে। তো দেখা যাক সুপার কাপে আমরা কোন নতুন নাটক দেখতে পারবো। আমরা তো আইএসএলে দুর্দান্ত নাটক দেখলাম, সুপার কাপেও নাটক কিছু বাকি রয়েছে, সেইগুলোই হয়তো দেখানো হবে। তো যাই হোক, এছাড়া তোমরা অনেকেই জানতে চাইছিলে ইস্টবেঙ্গল কবে থেকে সুপার কাপের অনুশীলন শুরু করবে। তো যতটা ডেট জানা গেছে 4 তারিখের মধ্যে সমস্ত প্লেয়াররা চলে আসার কথা। 5 তারিখ থেকে কিন্তু অনুশীলন জোর কদমে আবার শুরু করে দেবে এবং 9 তারিখে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। তার আগে কিন্তু এই কয়েকটা দিন অনুশীলন করেই তারা যেতে চলেছে সুপার কাপের জন্য। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।